ইন্টারপোলের মাধ্যমে কি ইন্টারপোলের যে আইন সেই আইনে কি না পারে না। আমি এটা বলিনি, তারপরে বলছি কিছুই পারবে না। ওটা ডকুমেন্টের বাইরে গিয়ে ইন্টারপোল কিছু করতে পারবে না। ইন্টারপোল তো এরকম কোনো না, মানে কোনো একজন একটা দেশের ব্যাপার, এটা তো না। তো তাকে অনেক আন্তর্জাতিক আইন মেনে করতে হয়। যদি ইন্টারপোল করতে পারতো, ওই কি যেন নাম, পিনাকিতে ধরে তুলে নিয়ে আসতে পারতো ইন্টারপোল করলে। এটা তো পারে না, পারলে তো পারতো। এরা ম্যান্ডেট নিয়ে আসছে জনগণের, এরা কি জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে? এদেরকে ভোট দিতে কেউ দেয় নাই। এরা কারা? একজনের তো পাসপোর্টই নেই, জাতীয় পরিচয় পত্রই নেই, বাংলাদেশি আমেরিকান। আবার সংবিধান কারেকশন করার জন্য, সংস্কার করার জন্য, পরিবর্তন করার জন্য নিয়োগ দিচ্ছে ডক্টর আলী রিয়াজ, তারও পাসপোর্ট আমেরিকান। তাদের কথা আমরা শুনবো কেন? এরা কারা? নাইট কে? এরা কারা? ইউনুস কে? খারাপ ভাষায় বলতে হবে ইউনুস বাল সেই দেশের কি হয়ে গেছে, এদের কথা আমাদের মানতে হবে। আর এদের নিয়োগ দিতে এখন এরা হলো সবচেয়ে, এরা তো এরা তো উঠুলু শাসক। এদের কে মানে? এই দেশের মানুষ 2 দিন পরে তো এদের লাইট থেকে জনগণ এদের দেশ ছাড়া করবে। অপেক্ষা করেন না কিছুদিন। বিচারপতি বদলায়, চা খাওয়াইতে গিয়ে বিচারপতি বদলায়, চায়ের দাওয়াত দিয়ে তাদের সরাই দিচ্ছে। এদের কি দাওয়াত দিবে? অপেক্ষা করেন, জনগণ এদের চায়ের দাওয়াত দিবে খুব শীঘ্রই। আদালতে গিয়ে যে বেঞ্চে বসে এই যে উকিলরা বড় এদের বেঞ্চ বসাই বন্ধ করে দিচ্ছে এই চায়ের দাওয়াত দিয়ে। বর্তমানে যারা বিচারপতি হয়েছে বা ইদানিং দেখতেছি বিচারকেরা যে আচরণ করতেছে, এগুলো টোটালি পাড়ার পকেটে মাস্তান পোলাপানদের মতো আচরণ করতেছে আদালতে বসে। এটা কোনো সিস্টেম হইল? এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা মুখে মাদ্রাসা ছাত্রদের কুলুপ মুখে ঢুকায় রাখছে। এখন আর বুদ্ধিজীবীরা কথা বলে না, এখন আর টিভি টক শোতে এগুলো কথা বলে না। কোথায় সেই টিভি চ্যানেল গুলো? তারা রাত দিন গালাগালি করতে। সংজ্ঞাটা বুঝাই দেন এখন, যে এরা কথা বলার স্বাধীনতা পায় নাই, তাহলে ওয়াজে বৈশা মানুষ হত্যার হুমকি দেওয়া, প্রতি শুক্রবারে বয়ানের নামে শেখ হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে ওনার বিরুদ্ধে বিভিন্ন নিন্দা জানানো, এগুলা কিভাবে সম্ভব ছিল? না, জামাতিদের কাছে মসজিদ একটা রাজনৈতিক অফিস। তারা তো নামাজ পড়তে যায় না, তারা তো ইমামতি করে না। তারা ওই যে দেখেন না এমন তুখর ভাবে তারা এখন কিন্তু আওয়াজ শুনি না, এখন শুক্রবারের আওয়াজ শুনি না। হ্যাঁ, কোন রকম শুনেন, এখন আর সুদের আওয়াজ সুদের বিরুদ্ধে আওয়াজ নাই, এখন আর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ নাই, কারণ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নাই। ওই ছাত্রলীগের ভিতরে যেমন জামাত শিবির ঢুকেছিল, মসজিদের ইমামতের এগুলাকে তাদের করছে কেন, তাদের দাস বানিয়েছে কেন? মসজিদের ইমামের ছদ্মবেশে এগুলো সব জামাতি লোক, হেফাজতি লোক, রাজনৈতিক কর্মকাণ্ড চালাইছে তারা। এখন সব ঠান্ডা। একবার সালাম করে আম্মা ডাকে, এই বিকাশ নুরা শেখ হাসিনারে সালাম করে একবার আম্মা ডাকে, আরেকবার বলে আমি ছাত্রলীগ ছিলাম। আবার ওইখান থেকে বেরোয় এসে সারাদিন আওয়ামী লীগের ছাত্রলীগের বিরোধিতা করে। সে নিজে আমি শুধু বিএনপির কথা, আওয়ামী লীগের কথা বলতে চাই না। আওয়ামী লীগকে তো রিকনস্ট্রাকশন করতে হবে, পুনর্গঠন করতেই হবে তাদের। কারণ এই দেশটাকে যদি রক্ষা করতে চায়, দেশটাতে যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, অবশ্যই গণতন্ত্র চর্চা প্রথমে দলের ভিতরে করতে হবে। শুধু আওয়ামী লীগকেই রিবিল্ড করলে চলবে না। এই বিএনপি একটা বৃহত্তর দল, তাদেরকেও গণতান্ত্রিক ভাবে তাদেরকে রিবিল্ড করতে হবে। তা না হলে এই দেশের এই আওয়ামী লীগ বিএনপি তো আর মানে শত বছর রাজত্ব করবে না। এই জেনারেশন গুলোই পরে আসবে। আজকে আওয়ামী লীগ বিএনপির একটা গ্যাপের কারণে তাদের গণতন্ত্র চর্চা নেই বলেই এই তথাকথিত কিছু ভুইফোর ছাত্ররা কই থেকে চলে আসছে, তাই না? এগুলো আসছে এবং যারা গণতন্ত্র বুঝে না, যারা রাজনীতি বুঝে না, যারা বাক স্বাধীনতা বুঝে না, মানবাধিকার বুঝে না, যারা রাজনীতির অন্তঃস্তরও জানে না, তারা ভিতর থেকে চলে আসে। আপনি দেখেন, সবাই জানে যে কালকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, পরশুদিন বিএনপি ক্ষমতায় আসবে। আপনি দেখেন তারা গ্রহণ ঢুকতেই পারতেছে না কেন? এটাও বিএনপির ভিতরে গণতান্ত্রিক চর্চার অভাবে এটা ঘটেছে। ঠিক যেমন আওয়ামী লীগের ভিতরে গণতান্ত্রিক চর্চা ছিল না বলে আজকে আমাদের দেশে এগুলো আমরা কিছু উদ্ভট কিছু পরিস্থিতির মুখোমুখি হলাম। এর জন্য দায়ভার ন্যূনতম হলেও আওয়ামী লীগের আছে, দায়ভার নিতে হবে আওয়ামী লীগকে। আজকের এই 5ই আগস্ট পরিণতির জন্য অবশ্যই আওয়ামী লীগের বিগ কোশ্চেন, এটা বারবার করতেছি, কেন দেশে আসতে পারতেছে না? ঢুকলো না, ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্নটা কেউ করতেছে। মামলা তুলতেছে না তো, অর্থাৎ শেখ হাসিনা তো দূরের কথা, আমি যেটা কম বেশি ওনার কিন্তু মানে ওনার সাপোর্ট কিন্তু অনেক। নিঃসন্দেহে আমি কি বলছি, মূর্খের দেশে যদি 80% মূর্খ হয়, 80% কাউরে পছন্দ করে, এটা কিন্তু অগুরুত্বপূর্ণ না, এটা ফেলে দেওয়ার মতো না। তারেক রহমান আসলে এগুলো একটা ক্ষমতায় থাকতে পারবে না। খালেদা শেখ হাসিনা আসতে হবে না, জয়ের আসতে হবে না, পুতুলের আসতে হবে না। বারবার বলি, তারেক রহমান যেদিন ঢাকায় পা রাখবে, এই সমস্ত সমন্বয়ক উপদেষ্টা উড়ে যাবে। উঠতে বসতে কোনই খাবে এরা, জামাত সব উড়ে যাবে। তাহলে এই জন্য আসতে দিচ্ছে না, এখন যে আসতে দিতেছে না, এটার জন্য যে কি মার খাইবো। হ্যাঁ, এটা যদি তো মার খাবে, এটা বিএনপি বুঝে গেছে। এইখানে একটা এডিশন করতে চাই, একটা জিনিস যোগ করতে চাই। বোধহয় দিন 2 আগে মৌলানা রনি
এর তো কোনো আদর্শ নাই, এর কোনো আদর্শ নাই, নীতি নাই। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আমার ইকো হচ্ছে। আচ্ছা, এর কোনো আদর্শ নাই, নীতি নেই, কিছু নাই। ও ভাটের বকে, ওখানে ভাট বকে আর চলে যায়, ওই সেই হ্যান ত্যান এমন বিজ্ঞের মতো ভান করে। তো ঘটনা হচ্ছে যে 2 দিন আগে খুব জোরালো একটা ভিডিও করছে, যেখানে স্বীকার করতে বাধ্য হয়েছে নিজে থেকে যে ইউনূস সরকারের পতন এটা যেন না হয়। সিনপসিস বলি, আমরা অনেক আন্দোলন করে আমরা একে এনেছি, ফ্যাসিস্ট সরকার গেছে, কিন্তু ঘটনা হচ্ছে এই সরকার যদি চলে যায় তাহলে বাদ বাকি সকলের ফাঁসি হবে। আমার তো ফাঁসি হবেই, এটা একদম কথা দিচ্ছি, এরকম ভাই বলছে। বোঝা গেল? বলে এখন আর জেল টেল হবে না, সব ফাঁসি হবে। এই জন্যই তারা একটু মানে জয় বাংলার আওয়াজ শুনলে এদের মাথা গরম হয়ে যায়, খুনচোরা হয়ে যায়। তারা বাঁচতে হলে মারতে হবে, এটাই এখন ওদের একটা অ্যাম্বিশন হয়ে গেছে। তাদের সমন্বয়কদের কিন্তু বিশাল একটা সুযোগ ছিল এবার বাংলাদেশটাকে, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় জয় করার বিশাল সুযোগ ছিল। যদিও তারা একটা জনমত পেয়েছে আছে, কিন্তু আরো বিশাল জনমত পাওয়ার সুযোগ ছিল, নষ্ট করে ফেলছে এটা একদম। আমি একটা ভোটের হিসাব করি, নির্বাচন এরা দেখেন এতদিন বললো দেশে নির্বাচন নাই, ইলেকশন নাই, ভোট নাই, ফ্যাসিস্ট সরকার, এই সেই। এখন নির্বাচনের কথা কেউ বলে না, মানে তাদের নির্বাচন চাওয়াটাও ছিল একটা ফাতরামি, ভণ্ডামি, মিথ্যাবাদিতা। বিএনপি কিন্তু যাচ্ছে, বিএনপি কিন্তু উন্মাদ হয়ে আছে, কারণ তারা বিএনপি চাইছে। হ্যাঁ, বিএনপি ছাড়া কেউ নির্বাচন চাচ্ছে না। বিএনপি কিন্তু এরাও বিএনপি কে জামাত ইসলাম নির্বাচন নিয়ে এত মাথা ঘামায় না, কয় সংস্কার করুক। সংস্কার কি? সংস্কার ওরা তো জানে, জামাত জানে ভোট পাবে না, জামাত তো জানে ভোট পাবে না, তাই এখন তলে যা করতে পারে, সেই জন্য সেই ইলেকশন চায় না এখন আর। এতদিন বলে আসলো ভোট নাই, এখন জামাতের আর ভোট চায় না, এখন আর ভোট চায় না, এখন ভোটের আলাপ নাই। দাদা বলেন, নতুন কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে, তারা বুঝুক। নতুন কিছু কইতে গেলে একটা বলি, 1991 সালে জামাত ও বিএনপি একত্রে ভোট পায় 43%। 96 সালে আওয়ামী লীগ এবং জাপা, নোট করে নিতে পারেন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 96 সালে যৌথভাবে ভোট পায় 54%। 2001 সালে 4 দলীয় জোট মোট 47% ভোট পায়, ঠিক আছে মোট। তার মানে জাতীয় জোট, 4 দলীয় জোট 47% ভোট পায়, তাই তারাই সরকার করে, যেখানে বিএনপি ছিল, বিএনপি সরকার আর কি। 2008 সালে আওয়ামী লীগ ও তাদের যে মিত্ররা ছিল আর কি, এটা মিলিয়ে ভোট পায় হচ্ছে 55%-এর বেশি, ঠিক আছে। তার মানে আওয়ামী লীগের একটা বড় ভোট আছে এখনো, এবং যারা নির্বাচনে লড়ে তাদের একটা ভোট আছে, ঠিক কিনা? তো 91 সালে আওয়ামী লীগ এবং তার যে 8 দলীয় জোট অংশীদার ছিল 91 সালে, হ্যাঁ, এবং বিএনপি তাদের ভোটে, আচ্ছা 96 সালে এটা হয় 71%, আর 2001 সালে হয় 81%। অর্থাৎ ভোট দানের বৃদ্ধিটা হচ্ছে শতাংশের ভিতরে, ভোট দিচ্ছে না এরকম নয়, ভোট বাড়ছে। মানে এই জোটটা, এই পুরো জোটটায় ভোট বাড়ছে। তাহলে এর মধ্যে কি আছে? আওয়ামী লীগ আর তার 8টা দল, বিএনপি, এর সম্মিলিত ভোট, ঠিক আছে। তাহলে এখানে যে বিএনপির ভোটটা আছে আর এর ভোটটা আছে, এটা যদি মানে প্লাস মাইনাস করা যায়, তাহলে দেখা যাচ্ছে, হিসেব করে দেখেছি যে এখন মানে এই 2024-এ যে ভোটটা হলো, সেখানে আওয়ামী লীগের অন্তত পক্ষে 35 থেকে 40% ভোট আছে, এটা আছে। বাদে বাকিটা বিএনপি এবং অন্যান্য দলের মধ্যে ভাগ করা। আজকে বিএনপি বা যদি ভোটে যায়, যদিও বা যায়, চাইছে যদি ভোটটা হয়, তাহলে ওদের আশঙ্কা, বিএনপির কনফিডেন্স আছে ওদের ভোটটা বেশি বলে, কিন্তু বাদ বাকি জামাত, হিজবুত, হ্যান ত্যান আর যারা আছে, জাতীয় পার্টি, এরা আছে, এদের কনফিডেন্স নাই, এবং কনফিডেন্স নাই বলেই এই যে জামাতের আমির শফিকুর দুমদাম করে হিন্দুদের সমর্থন করতেছে, বিভিন্ন ভাবে বলতেছে যে হিন্দুদের অমুক তমুক, হ্যান দেগা থান দেগা। তারপরে সিলেটে আর রংপুরে ওদের আবার হিন্দু শাখা তৈরি করছে ভারতের, এবং এটাও বুঝে গেছে যে যখন ক্ষমতায় থাকে না তখন তো বুঝতে পারে না, যখন বিরোধিতা করে তখন পাবলিক হিসাবে করে, এটা দিতে হবে ওইটা দিতে হবে, পোলাপানের মতো করে। যখন যায়, যে দেয়, যে খাবার দেবে, এই দেবে সেই দেবে, যে যখন দেয়, তার জায়গায় যখন দাঁড়ানো যায়, তখন বোঝা যায় যে কই থেকে কি আসে, কত ধানে কত চাল। তো এখন ওরা এসছে উপরে, এবার বুঝতে পারছে যে ভারতের সঙ্গ ছাড়া এখানে টেকা মুশকিল।
এই পিনাকি ওখান থেকে ফ্রান্সে বসে ও খায় দায় ঘুমায়, ওর কোনো চিন্তা নাই, ও যা খুশি বলতে পারে, ভারত বয়কট করে, ওই কত উস্কানি দিতে পারে। ওরে যদি এনে উপদেষ্টায় বসানো যায় 3 দিনে সিধা হইয়া বলবে ভারতকে ইলিশ পাঠাবো যেমন পাঠাইছে। ব্যাপারটা হচ্ছে এইখানে, এটা বুঝতে হবে যে এরা ওই জন্যই শফিকুর ভারতের প্রতি নরম হয়েছে, যে ভারত যদি ওদের ব্যাপারটা এরকম, ভারত ও যদি ভারতের প্রতি নরম হয়েছে, তাই ভারত যদি সমর্থন করে তাহলে এই সরকারটা করতে পারে, এইটা হচ্ছে বাংলা কথা। সেই কারণে শফিকুর নরম হয়েছে, কারণ ওরা ভালো করেই জানে যে এখনো 35% ভোট যেমন আছে, কিন্তু আমার এখন পর্যন্ত ক্যালকুলেশনে যা মনে হয় যা দেশে চলছে, আওয়ামী লীগ যদি আজকে ভোট হয়, যে কোনো দিন আগামী 1 মাস যত দিন যাবে তত আওয়ামী লীগের ফেভার বাড়বে, এবং তারা হ্যাঁ, এবং 250 আসন তো পাবেই, 300-250 আসন। এই কে যেন লিখছে যে বিএনপির আরো অ্যাক্টিভ হওয়া উচিত। হ্যাঁ, এটা আমরাও মনে করি যে গণতান্ত্রিক দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে অবশ্যই অ্যাক্টিভ হওয়া উচিত, কারণ একটা দেশে একটা বৃহত্তর দলকে বাইরে রেখে আমি অথেন্টিক খবরটা দিই, 17 অক্টোবর আজকের খবর এটা, এখানে তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে নাজমুল। অবশ্যই বিএনপি আন্দোলন কোন জায়গা থেকে দিছে? সে হচ্ছে বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ গানের শেষে শুভেচ্ছা বিনিময়কালে এইসব কথা বলেন। বাগেরহাটে বসে কিন্তু আন্দোলনের ডাক দিয়ে দিছে অলরেডি। আর মির্জা ফখরুল ইসলাম এখন অস্ট্রেলিয়া, ওইখানে বোধহয় কিছু শক্তিশালী শক্তি সংগ্রহ করতে গেছে। আচ্ছা, একজনে তৌসিফ, আপনি বলতেছেন বারবার আমি কিছু বলতে চাই, আমি কিন্তু লিংক শেয়ার করেছিলাম আপনার জন্য, আপনি ঢুকতে পারলেন না কেন? আপনাকে আমি লিংক দেখেন, কমেন্টে খুঁজে দেখেন, হলুদ রঙের একটা মার্ক করা আছে, আমি দিয়েছি। আর কিছু মানুষ এসে বলতেছে আপনাদের সঙ্গে, মানে আমার সঙ্গে, আপনাদের ফরিদ ভাই, শ্রীমান ঘোষ, হ্যাঁ, আমাদের 3 জনের সাথে তারা রাত কাটাতে চায়। এখন কথা হচ্ছে তারা কি ছেলে না মেয়ে এবং তাদের কি বিচি আছে কিনা সেটা কনফার্ম না হইয়া, আরেক হচ্ছে বিচি দরকার নাই, সারা রাত পার্টি প্লে চলবে, আর হচ্ছে কুকুর রেডি করে রাখবো নে, জাপানিশের আছে না, জাপানিশের নাকি কি বলে, জাপানি কুকুরের নাম কি, তো জাপানি কুকুর রেডি করে রাখবো, কোনো সমস্যা নাই, চলে আসো সোনা বন্ধুরা। জি, আলোচনা লাস্টে চলে গেছি, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে যে 23 বারের মতো এই মুহূর্তে তারা ফাঁসির দড়িতে ঝুলাতে চাচ্ছে, এটাতে তারা কতটুকু সফল হতে পারবে, এইটাই ছিল মূল আলোচনা। এবং সমস্ত বিচারপতি, তারপরে হচ্ছে অ্যাডভোকেট, 650-র উপর অ্যাডভোকেট নিয়োগ দিয়েছে, সব মিলিয়ে তারা সফলতার দ্বারপ্রান্তেই পৌঁছে গেছে। এইটার পজিটিভ নেগেটিভ নিয়ে দুইজনে 5 মিনিট করে বলেন, আমরা বেশিক্ষণ থাকবো না। দাদা বলেন। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে এই যারা এই সমস্ত বিচারপতি পাল্টে ফেলছে, উকিল ভারত তাদের যে সংগঠন আছে সেগুলো তো তারা উল্টাপাল্টা কথা বলতেছে, আমরা দেখেছি, বলতে থাকুক তারা। আপনি একটা জিনিস মনে রাখবেন যে 5-6 কোটি মানুষের নেতৃত্বে, 5-6 কোটি নেতা কর্মী তার আছে, সেই মানুষটাকে আপনি ধরে এনে ফাঁসি দিবেন। তাও যে দাদা যেটা বললো, যখন ভারত তাকে ট্রাভেল কার্ড ইস্যু করে ফেলেছে, তাকে তো তার ধারে কাছে কেউ যেতে পারবে না, কোন আদালত তার ধারে কাছে যেতে পারবে না, এটা তো জানাই নেই। আর ভারত যার বন্ধু হয়, ভারত এবং রাশিয়া সাধারণত তারা যাদেরকে মিত্র ঘোষণা করে তাদের সাথে গাদ্দারি করে নাই, বরং গাদ্দারি কি করে আমেরিকা, বরং আমেরিকা। আমি তো চিন্তা করতেছি এই ইউনুসের কি পরিণত হবে, এবং এদের আমি শেখ হাসিনার এই মামলা, শেখ হাসিনার শাস্তি হবে, ধরে এনে ফাঁসি দিবে আদালতে, গণত, এগুলো আমি একটু ভাবতেছি না ভাই, বিশ্বাস করেন। আমি বরং দুশ্চিন্তায় আছি যারা এগুলো করতেছে শেখ হাসিনার বিরুদ্ধে, যারা এখন ক্ষমতায় আছে এই সরকার, এদের পরিণতি যে কি হবে আমি সেই চিন্তায় অস্থির আছি। আমি শেখ হাসিনার বিষয় নিয়ে একটু উদ্বিগ্ন নই। জি দাদা, এখন আপনি বলেন। শেখ হাসিনাকে কি করেছে? ফাঁসির অর্ডার দিয়েছে, তাই তো? অর্ডার দিয়েছে মানে ধরে এনে ফাঁসি দিবে, এটা তাদের প্ল্যান। এখন মামলাটা হয়েছে, তাই তো? অর্ডার হয়েছে, ওই মামলার কাগজ বাঁধায় গ্রেফতারি পরোয়ানা দিছে, না তো আগে প্রমাণ করতে, নাটক দেখাইতে হবে। ওই গ্রেফতারি পরোয়ানাটা গরুর ছাল দিয়া বাঁধায় রাখতে বলে, কাজে দেবে। এর বেশি আর কি কব। এখন এই মুহূর্তে বাংলাদেশে যদি যান, শেখ হাসিনা ফাঁসি তো দূরের, তার ত্রিসীমানার মধ্যে ঢুকবার ক্ষমতা না ইউনুসের আছে, না ওয়াকারের আছে, না ডিজিএফআই এর আছে, নাকি এর আছে, কারণ নাই, বিচারপতিরও নাই, কারণ নাই, এই মুহূর্তে কোনো টপ লেভেলের নাই, ত্রিসীমানায় ঢোকা, কিন্তু যাবে না, এই হচ্ছে ব্যাপার।
কারণ তার কাছে যে ডকুমেন্ট আছে সেটা মানবাধিকার সনদ অনুযায়ী, ইউনাইটেড নেশনের মানবাধিকার সনদ অনুযায়ী আছে, ছ্যাবলামি করা হয় নাই। অনেক ভাবনা চিন্তা করে দিছে, যদি দেওয়ার হইতো আরো 2 মাস আগে দিতে পারতো, কিন্তু তার পিছনে অনেক সময়টা গেছে, এমনি নয়, তখন খৈবাজ্যা চাল ভাজ্যা যায় নাই সময়, অনেক আলাপ আলোচনা হয়েছে, রুদ্রদ্বার বৈঠক হয়েছে, এবং ভারতের সমস্ত, বলে দিই, সমস্ত জাতীয় দল এবং প্রভাবশালী আঞ্চলিক দলের লিখিত সম্মতি ক্রমে করেছে, সর্বদল, নট শুধু বিজেপি বা এনডিএ আমাদের যে ক্ষমতা আছে তারা নয়, বিরোধী যারাও আছে, যতজনের সাংসদ আছে, প্রত্যেকটা দলের লিখিত, এটা যেহেতু জাতীয় নিরাপত্তার বিষয়, তাই হাসিনা ওখানে আছেন বলে, জাতীয় নিরাপত্তা বলে, কারণ জাতীয় নিরাপত্তার প্রশ্নে এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্নে আজকে মোদির সঙ্গে বা মোদির দলের সঙ্গে কংগ্রেসের দলের পার্থক্য আছে, তার এজেন্ডা, তার আদর্শ, তার নীতি পার্থক্য আছে, কিন্তু যখন সে ক্ষমতায় বসে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এবং বৈদেশিক নীতির প্রশ্নে 19-20 পার্থক্য থাকে, এর বেশি না, 19-20 পার্থক্য থাকে, এর বেশি না, কিন্তু তার প্রিন্সিপালটা নষ্ট করে না, মানে মূল ভিত, ভারতের যে মূল ভিত সেটা নষ্ট করে না। সে কারণে 90 বছরের মধ্যে আজ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কিন্তু বন্ধুত্ব খারাপ হয় নাই, হবেও না আর কোনোদিন। আর ভারত যদি একবার যদি বন্ধু মনে করে, আজকে যদি বাংলাদেশকে বন্ধু মনে করেছে বলেই, সিরিয়াসলি বলছি, বাংলাদেশের ডেভেলপমেন্টটা হচ্ছিল এবং চীনকে ওখানে অ্যালাউ করেছিল। যদি শত্রুতা থাকতো, যদি বাংলাদেশকে নিকৃষ্ট মনে করতো, তাহলে কিন্তু চীনকে ভারত ঢুকতে দিত না, ওখানে ঢুকতে দিত না। কারণ তো এটা সবাই জানে যে চীনের, ভারতের পরামর্শ অনুযায়ী হাসিনা চলছেন, যদি চলেনি তাহলে চীনকে কি করে ঢুকতে দিল ওখানে? চীন যে ওখানে অতগুলা প্রজেক্ট করলো, চীনের 700 কোম্পানি আছে, 700 কোম্পানি ছিল, এখন নাই, চলে গেছে। তার সর্বশেষ প্রমাণ হলো কি যেন একটা চুক্তিতে সাইন করতে বলছিল, অসুস্থতার কারণ দেখে তিনি চায়না থেকে বাংলাদেশে চলে আসছেন, অসুস্থতার কারণে। ওখানে লাস্ট দফায় যখন গেছিলেন, এই ছাত্র আন্দোলন চলাকালীন 21টা সমঝোতা পত্রে সই করছে, তার মধ্যে বোধহয় ম্যাক্সিমাম রিনিউয়েবল, আগের ছিল, নতুন বোধহয় কয়েকটা ছিল, 2টা না 1টা, আর 3 নম্বর যেটা ছিল, মানে যেটা গুরুত্বপূর্ণ নিরাপত্তার প্রশ্ন ছিল, সেখান থেকে আর সইটই করেন নাই, চলে এসে। এই হচ্ছে ব্যাপার। তার মানে কি? তার মানে ভারত চায় না কখনো যে বাংলাদেশে, একটা রাষ্ট্র তার অন্য রাষ্ট্রের উপরে উপনিবেশ করছে। এটা উপনিবেশ ছিল, আমি বলছি, ভারতের থেকেই বলছি, আমি গিয়ে দেখে এসেছি, উপনিবেশই ছিল। কিন্তু ঘটনা হচ্ছে, তাকে আবার যদি মনে করেন ভারত ওখানে শোষণ করছে, তা ভারত, তার আমিও তো শোষিত, ভারতের মধ্যে থাইকা এখানে বাঙালি, মারাঠি সবাই শোষিত। শোষণযুক্ত রাষ্ট্রে, সাম্রাজ্যবাদী রাষ্ট্রে, পুঁজিবাদী রাষ্ট্রে সব মানুষ শোষিত হবে, সেটা বাংলাদেশ হইলেও হবে, সিকিম হইলেও হবে, পশ্চিমবঙ্গ হইলেও হবে, হচ্ছে। কিন্তু তাই বলে বাংলাদেশকে নিকৃষ্ট মনে করে একটা ক্ষতি করে দেবে, এইটা ভারত করবে না, করতো না, করেও নাই। এখন যারা পাকিস্তানপন্থী, যারা তথাকথিত স্বাধীনতার অর্থ বোঝে না, স্বাধীনতা মানে বোঝে যে আমার গায়ে ছ্যাঁকা লাগলো মানে তাদের আমি মেরে ফেলাইতে পারি, তাইলে তো আমার কিছু বলার নাই। স্বাধীনতা কিন্তু অবাধ হইলে সেটা স্বেচ্ছাচারিতা বলে। স্বাধীনতা হইতে হবে সেটা তার সংস্কৃতি, তার ভাষা সংস্কৃতি, তার জাতীয়, তার জাতীয় স্বার্থ, তার মানবিকতা, মানবাধিকার, এগুলোর স্বার্থ রক্ষা করবে যে অবস্থাটা, যে কর্মকাণ্ড, সেটাই স্বাধীনতা। অতএব স্বাধীনতা মানে এটা নয় যেটা চলছে এখন বাংলাদেশে। তো এটা বলতে পারি যে ভারত কিন্তু বাংলাদেশের ক্ষতি চায় নাই, আজও চায় না, ভবিষ্যতেও চাইবে না। এবং তার থেকে বড় পাহারাদার কিন্তু পশ্চিমবঙ্গে আছে। আমরা যারা এই ঘটনার আগে, যেহেতু আমরা পিছিয়ে এসেছি, ওই বিষয়টা নিয়ে আর আমরা পোস্ট করি না। আমাদের মানচিত্রগুলো নিয়ে এখন আমরা যেসব মানচিত্রগুলো ছড়াইছিলাম, সেগুলো নিয়ে এখন জামাত ফামাত এরা আরম্ভ করে, এইটা দখল করবো, এটা দখল করবো, সেটা দখল করবো। আমাদের তত্ত্বটা জানে না। আমাদের তত্ত্বটা পূর্বদেশ তত্ত্ব, যেখানে বাঙালি স্বাধীন স্বতন্ত্র একটা সত্তা তৈরি করবে। এবং এই কারণে আমরা এখানে প্রচার করেছিলাম যে বাংলাদেশ থেকে এখানে আসুক এবং আমরাও বাংলাদেশে যাই, আমাদের যে সমসংস্কৃতি সেটা চালু হোক, আরো আদান প্রদান চালু হোক। এবং আমরা একটা ডিমান্ড করেছিলাম, বলে দিচ্ছি, অনেক হয়েছিল, 5 বার গেছি সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত হতে ভারতে। এছাড়া আমরা যেটা ডিমান্ড করেছিলাম 2014 সালে, এরা ক্ষমতায় আসার আগে থেকে করেছিলাম, এবং মোদী ক্ষমতায় আসার পরে, মোদী যখন বাংলাদেশে গেলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, হাসিনা এবং মোদী ছিলেন। সেই পোস্ট আমি করি, সেটা ভাইরাল হয়, এবং সেই ভাইরাল হওয়ার ফলে আমাদের এখানকার তখনকার একজন মন্ত্রী, মানে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার মন্ত্রী, এবং আপনাদের ওখানে কোন এক সাংসদ, নামটা আমি ভুলে গেছি, কারণ তখন ওই আমাদের অ্যাসোসিয়েশনে যারা যুক্ত ছিলেন তারা প্রাক্তন মুক্তিযোদ্ধা, প্রাক্তন এই বিমান বাহিনীর একজন ছিলেন, লিয়াকত আলী,
এছাড়া আতাউর রহমান, তিনি আমার সঙ্গে দেখাও করে গেছেন। এছাড়া ইনামুল হক, যিনি প্রকৌশলী, তার সঙ্গে তো ঢাকায় বসেই কথা হয়েছে এবং তার একটি তত্ত্ব ছিল, সেই তত্ত্বটাও আমি একটু সংস্কার করেছি। ইন্টারপোলের মাধ্যমে কি ইন্টারপোলের যে আইন, সেই আইনে কি না, পারে না। আমি এটা বলিনি, তারপরে বলছি কিছুই পারবে না। ওটা ডকুমেন্টের বাইরে গিয়ে ইন্টারপোল কিছু করতে পারবে না। ইন্টারপোল তো এরকম কোনো না, মানে কোনো একজন একটা দেশের ব্যাপার, এটা তো না। তো তাকে অনেক আন্তর্জাতিক আইন মেনে করতে হয়। যদি ইন্টারপোল করতে পারতো, ওই কি যেন নাম, পিনাকিতে ধরে তুলে নিয়ে আসতে পারতো ইন্টারপোল করলে। এটা তো পারে না, পারলে তো পারতো। নিয়ে আসা যেত। হ্যাঁ।